রাত পোহালেই আমার বউয়ের বিয়ে, দ্বিতীয় বিয়ে, যাকে আমি নিজের হাতে সাইন করে ডিভোর্স দিয়েছিলাম। এখন তারই বিয়ের আলো ঝলমল করা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি অবাক হচ্ছেন, তাই না? কেনই বা তাকে ডিভোর্স দিলাম, আর কেনই বা এখন এই পাগলামি, নাকি অন্য কিছু? ঘটনাটা 8 বছর আগে শুরু হয়। আমি তখন সদ্য এইচএসসি পাশ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। চোখে রঙিন স্বপ্ন, যা দেখি তাই ভালো লাগে, যা ইচ্ছে হয় ঠিক তাই করতে মন চায়, এমন একটা সময় পার করছি। নীরার সাথে আমার পরিচয় হয়েছিল ভার্সিটির অ্যাডমিশন কোচিং করার সময়। সে দেখতে লম্বা, ফর্সা, সুন্দরী, চুলগুলো সব সময় দুপাশে বেনি করে রাখত। অনেকেই তার রূপের প্রশংসা করে বলতো, তোমাকে না অনেক সুন্দর দেখতে। একদিন কোচিংয়ের ক্লাসে ঢুকতেই কে যেন মজা করে চেঁচিয়ে উঠে বলল, এই যে দেখো, সুন্দরীর হিরো আসছে। হঠাৎ সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। আমি বোকার মতন কিছু না বুঝতে পেরে দাঁড়িয়ে আছি। একজন কথার মানেটা বুঝিয়ে দিতেই আমি নীরার দিকে তাকালাম। দেখি সেও আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তখন এক বন্ধু আমায় খোঁচা দিয়ে বলল, এই হিরো, মেয়েটা কিন্তু দেখতে হেব্বি, তোর সাথে মানাবে। তার কিছুদিনের মধ্যেই নীরার সাথে আমার প্রেম হয়ে যায়। আস্তে আস্তে বুঝতে পারি নীরা কিছুটা পাগলাটে, জেদি ও একরোখা টাইপের মেয়ে, যা বলে তাই করে ছাড়ে। অ্যাডমিশন কোচিংয়ের পুরোটা সময় চুটিয়ে প্রেম করায় দুজনের কারোর পাবলিক ভার্সিটিতে চান্স হয়নি। একদিন নীরা হুট করে বলে, চলো আমরা পালিয়ে বিয়ে করি। মানে মানে কিছুই না, বাবার বন্ধুর ছেলে কানাডা থেকে এসেছে, এখন তাকে নাকি আমায় বিয়ে করতে হবে। আমি কাঁধ ঝাঁকিয়ে হতাশার স্বরে বললাম, না, তোমার বাবার কথাই তোমার শোনা উচিত। কথা শেষ হওয়ার সাথে সাথেই নীরা আমার গালে থাপ্পড় বসিয়ে দেয়। বলে, আগামীকাল এখানে ঠিক এই সময় তুই আসবি। তুই যদি না আসিস তবে আমি বাসায় ফেরত যাব না, দু চোখ যেদিকে যাই সেদিকে যাব। পরের দিন আমি নীরাকে কাজী অফিসে বিয়ে করি। আমার বয়স তখন কতই বা হবে, 18-19। নীরার বয়স সার্টিফিকেটে 18 হলেও কাবির নামায় আমার বয়সটা বাড়িয়ে 21 দিতে হয়েছিল। নীরার বাবা ছিল পুলিশ অফিসার। একজন পুলিশ অফিসারের মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করাটা অবশ্যই ভয়ঙ্কর একটা ঝুঁকি ছিল, কিন্তু ভালোবাসা, আবেগ ও রক্তের গরমে সেই চ্যালেঞ্জটা আমার নিতে হয়েছিল। অনেক দূরে কোনো এক বন্ধুর আত্মীয়র বাসায় আমাদের বাসর ঘর হয়। দুজনের মিলনে একসময় অনুভব করেছিলাম স্বর্গীয় সুখ। ক্ষণস্থায়ী স্বর্গীয় সুখের মতোই নীরা এসেছিল আমার জীবনে। আমরা 24 ঘন্টারও কম সময় একসাথে থাকার সুযোগ পেয়েছিলাম। নীরার বাবা আমাদের দুজনকেই ধরে নিয়ে যায়। নীরা তার বাবার সাথে বাসায় ঢোকে, আর আমি ঢুকি হাজতে। হাজতের মধ্যে আমার শ্বশুর সায়েম চৌধুরী প্রথম প্রশ্নটা করেই আমাকে বিব্রতর পরিস্থিতির মধ্যে ফেলে দিলেন। তিনি বললেন, তুই কি আমার মেয়ের সাথে কিছু শারীরিক সম্পর্ক করেছিস? আমি শ্বশুরের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। মনে মনে বললাম, এ আবার কেমন প্রশ্ন? তিনি রাগে ফুঁসতে ফুঁসতে আবার বললেন, উত্তর দে। আমি চুপ, জবাব দিলাম না। পাশ থেকে এসে একজন পুলিশ শার্টের কলার ধরে কষে দুটো থাপ্পড় দিয়ে বলল, স্যারের কথার জবাব দিচ্ছিস না কেন? আমি বরাবরের মতোই মাথা নিচু করে নীরব রইলাম। এবার সায়েম চৌধুরী হাতে কি যেন ইশারা দিলেন, তার কিছুক্ষণের মধ্যেই আমার শরীরে এলোপাথারি লাঠির বাড়ি আর অমানসিক নির্যাতন শুরু হলো। সায়েম চৌধুরী কাকে যেন ফোন দিয়ে বলছেন, এই ছেলেটাও কথার জবাব দিচ্ছে না, তুমি যেভাবে হোক নীরাকে পিল খাইয়ে দাও। তার 2 দিন পর সায়েম চৌধুরী একটা কাগজে সই করতে বললেন। ফোলা ফোলা রক্তিম চোখ নিয়ে অনেকক্ষণ তাকিয়ে বুঝলাম এটা ডিভোর্সের কাগজ। তিনি হেসে বললেন, যদিও তুই সহজে ছাড়া পাচ্ছিস না, তোর পরবর্তীতে কোনো ঝামেলা করার সুযোগও রাখছি না, তাই বলছি ভালোই ভালোই সাইনটা করে দে। আমি চোখ মুখ শক্ত করে বললাম, না।
বাড়িতে তোর বিধবা মা, বড় একটা ভাই আছে। এখন সেই ভাইটাকেও যদি জেলে ভরে দিই, তোর মা কি করে বাঁচবে বলতো? কথাটা শেষ করে সায়েম চৌধুরী তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি থতমত খেয়ে গেলাম, কুঁকড়ে গেলাম ভিতরে ভিতরে। গলাটা হঠাৎ করে শুকিয়ে গেল। সায়েম চৌধুরী হিম শীতল কণ্ঠে বললেন, সাইন কি করবি? তার চোখের দৃষ্টিতে ও বলার ধরনে এমন কিছু ছিল, হঠাৎ লক্ষ্য করলাম কলমটা নিয়ে শক্ত করে ধরে বসে আছি। মা অসুস্থ শরীরে দেখতে আসলেন। কিছুক্ষণ পর বড় ভাই একজন লোককে সাথে নিয়ে আসলো। বুঝলাম লোকটা আমার উকিল। আমার দিকে তাকিয়ে উকিল বললেন, আপনার নামে নারী অপহরণকারী মামলা দেওয়া হয়েছে, বড় কঠিন মামলা। উকিলের কথা শুনে মা ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। আমি অসহায়ের মতন মার দিকে তাকিয়ে আছি। উকিল সান্ত্বনা দিয়ে বললেন, হতাশ হবেন না, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আদালতে দাঁড়িয়ে নীরা আমার বিপক্ষে সাক্ষী দেয়। আমি একদম অবাক না হয়ে নীরার দিকে তাকিয়ে আছি। তার ঠোঁট ফোলা, গালে কেমন যেন কালচে দাগ। বুঝলাম অমানসিক নির্যাতন তার ওপরেও হয়েছে। সমস্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই মামলার সর্বোচ্চ শাস্তি 14 বছরের কারাদণ্ড হয় আমার। জেলখানায় প্রথম প্রথম খুব অসুবিধা হতো। মশার কামড়ে গা গুটি গুটি ফুলে উঠত। আস্তে আস্তে মশা কামড়ালেও টের পেতাম না। স্যাঁতস্যাঁতে পরিবেশে পচা দুর্গন্ধ একটা কক্ষে আমরা 20-25 জন থাকতাম। একদিন টুটুল ভাইয়ের সাথে পরিচয় হয়। প্রথম দর্শনেই তিনি জিজ্ঞেস করলেন, তুই তো থাকবি মায়ের আঁচল তলে, এখানে কি করিস খোকা? ঘটনা শুনে তিনি খুব মর্মাহত হলেন। কিছু না বলে উঠে যান। পরে শুনেছি তিনি তার বউকে খুনের দায়ের ফাঁসির আসামি ছিলেন। এখন বিশেষ ক্ষমার আমৃত্যু জেল খাটছে। জেলখানায় প্রতি সপ্তাহে একটি করে মুভি দেখানো হতো। সবাই মিলে আনন্দ হইচয়ে একটা মুভি দেখছি, নাম 3 ইডিয়েটস। সিনেমার বেশ কিছুক্ষণ পর নায়িকার আবির্ভাব ঘটে। আমি উঠে দাঁড়িয়ে চলে যেতে থাকলাম। টুটুল ভাই ডাক দিয়ে বললেন, এই হিরো, কই যাস? সিনেমা দেখবি না? না ভাই, সুন্দরীর মুভি দেখতে ভালো লাগে না বলেই চলে আসলাম। জেলখানায় থাকার 5 বছরের মাথায় মা মারা যান। পুলিশের কড়া পাহারায় পায়ে শিকল বাঁধা অবস্থায় মায়ের শেষ কৃত্যতে অংশ নিই। কবরে নামানোর সময় মায়ের মুখটা শেষবারের মতন দেখি। আমি সে সময় একটুও কাঁদিনি, চোখে এক ফোঁটাও পানি ছিল না। কিন্তু সেদিন রাতে জেলখানায় পাগলের মতন চিৎকার করে কাঁদি। টুটুল ভাই পরম মমতায় আমার মাথায় হাত বোলায়। 8 বছরের মাথায় বিশেষ জামিনে আমি ছাড়া পেয়ে যাই। চলে আসার সময় টুটুল ভাই ফ্যাকাশে কণ্ঠে বললেন, এখনো সময় আছে, মাথা ঠান্ডা করে ভাবিস। সবচেয়ে ভালো হবে অতীত ভুলে যা, নতুন করে জীবন শুরু কর। 2 মাস আগে জেল থেকে বের হয়েছি। চারপাশটা কেমন যেন বদলে গেছে। কিছুই যেন ভালো লাগে না। যতক্ষণ বাড়িতে থাকি মার জন্য মন খারাপ করে। বারবার মনে হয় জেলখানায় সঙ্গী সাথীদের সাথে ভালোই ছিলাম। পরক্ষণেই মুচকি হেসে নিজেকে সান্ত্বনা দিই, আজ হোক বা কাল হোক আবার তো ঢুকতেই হবে। অনেক কষ্টে নীরার নতুন বাসার ঠিকানা খুঁজে বের করি। এসেই দেখি বিশাল বাড়িটি লাল নীল বাতিতে জ্বলছে আর নিভছে। বাড়ির গেট খোলা, লোকজন অনায়াসেই আসা যাওয়া করছে। রাস্তার ওপাশ থেকে উঁকি দিয়ে দেখি একটা লেখা ঝলমল করছে, আজ নীরার গায়ে হলুদ। বুঝলাম রাত পোহালেই আমার বউয়ের বিয়ে, দ্বিতীয় বিয়ে। আলো ঝলমল করা বাড়ির সামনে দাঁড়িয়ে মনে মনে নিয়তির লেখককে অনেক ধন্যবাদ দিলাম কাজটা সহজ করে দেওয়ার জন্য। কোমরে হাত দিয়ে দেখলাম জিনিসটা ঠিকঠাক মতোই আছে কিনা। এবার টুটুল ভাইকে ধন্যবাদ দিলাম, তার জন্যই জিনিসটা সহজে পাওয়া গেছে। খুব সহজে গেটটা দিয়ে ঢুকে গেলাম। বাসার সামনে খোলা জায়গাটাতে মানুষজনে ভরপুর। আমার চোখ এদিক ওদিক ঘুরছে। হঠাৎ একদিকে দৃষ্টি আটকে যায়। আমি সেদিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। টুটুল ভাই বলেছিলেন, সামনাসামনি থাকলে টার্গেট মিস হওয়ার সম্ভাবনা কম।
সামনে এসে দাঁড়াতেই সায়েম চৌধুরী চাপা স্বরে বললেন, তুই এখানে এলি কিভাবে? আমি জবাব দিলাম না, ওর দিকে তাকিয়ে দূরত্ব মাপছি। এবার গলার স্বর নরম করে বললেন, দেখ, মেয়ের বিয়েতে ঝামেলা হোক তা আমি চাই না। তুই যা চাস তা এখনই পাবি। এখন বল, কি লাগবে তোর? বুঝলাম আমাকে ফাঁসানোর জন্য একটা ফাঁদ পেতেছে, তাই কলিজায় আঘাত করার জন্য নির্লিপ্ত কণ্ঠে জবাব দিলাম, নীরাকে চাই। আশেপাশে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। হঠাৎ দেখি নীরা আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। এতক্ষণ আমার পিছনে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। সায়েম চৌধুরী থতমত খেয়ে মেয়েকে বললেন, নীরামা, তুই এদিকে আয়। তখনই নীরা আমার হাত ধরে। আমি আচমকা চমকে উঠলাম। কি হচ্ছে, কি ঘটছে কিছুই যেন মাথায় ঢুকছে না। নীরা তার বাবার দিকে তাকিয়ে বলল, নাটক করে দুটো জীবন নষ্ট করে দিয়েছো তুমি। এই বিয়েটাও তোমরা আমায় জোর করে দিচ্ছ। সব তো তোর ভালোর জন্য করছি। না বাবা, তুমি আমার ভালো বুঝলে জঘন্য কাজটা করে এভাবে দুটি জীবন নষ্ট করতে না। এবার যদি কিছু করার চেষ্টা করো, মনে রেখো আমি কিন্তু আর আগের মতন বোকা মেয়ে না। এই বলে নীরা আমার হাতটাকে টানতে টানতে গেটের দিকে নিয়ে যেতে থাকলো। আমি পিছনে তাকিয়ে দেখি সায়েম চৌধুরী বরফের মতন জমে গেছেন। হয়তো ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেননি। সিএনজি দ্রুত বেগে ছুটে চলেছে। নীরা সেই কখন থেকে আমায় জড়িয়ে ধরে কাঁদছে। ভাবছি কি করতে এলাম আর কি ঘটে গেল। নীরার হাত আমার কোমরে যেতেই বলে, ওটা কি? আমি পিস্তলটা বের করে অন্ধকারে ঝোপের মাঝে ফেলে দিলাম। নীরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। চোখে কালো ফ্রেমের চশমা, পরনে গায়ে হলুদের শাড়ি, বাতাসে চুলগুলো তার মায়াবী মুখের ওপর পড়ছিল। সে একটু পর পর চুলগুলো কানের পিছনে গুজে দিচ্ছে। রাস্তার ঝাপসা ঝাপসা আলোয় তাকে দেখতে অপ্সরের মতো লাগছে। তখনই আমার গালে খোঁচা দিয়ে বলল, চলে যে এলাম, এখন কোথায় রাখবে শুনি? কপালে একটা চুমু দিয়ে জবাব দিলাম বুকের ভিতর। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।